Hello everyone, welcome to UGC NET History Classes 24। তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটু মোটিভেশনাল কথা শুনে এই ক্লাসটি শুরু করছি। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ তার জন্ম হয় 12 জানুয়ারি 1863 সালে আর মৃত্যু হয় 4 জুলাই 1902 সালে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং 19 শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। স্বামী বিবেকানন্দের কোটগুলোর মধ্যে দেখো, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আর স্বামী বিবেকানন্দের একটা পিকচার দেখতে পাচ্ছ, এটি সেপ্টেম্বর 1893 শিকাগোয়। ঠিক আছে, এখানে বাঁদিকে ইংরেজিতে তিনি লিখেছেন, ওয়ান ইনফিনিট পিওর অ্যান্ড হোলি, বিয়ন্ড থট, বিয়ন্ড কোয়ালিটিস, আই বো ডাউন টু দি। অর্থাৎ প্রণাম করি সেই একক, অনন্ত, শুদ্ধ ও পবিত্র, চিন্তা ও গুণের অগম্য ঈশ্বরকে। তো একটা কথা আছে যে ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ঠিক আছে, আরো কোট রয়েছে, পড়লে পড়তে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শুরু করব এক্ষুনি। দেখো, তো দেখতে পাচ্ছ এর আগের দিন আমরা এই প্রশ্নটি সলভ করেছি যে পতঞ্জলি কোন শুঙ্গ শাসকের পুরোহিত ছিলেন। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছিল পুষ্যমিত্র। ওকে, তো আজ নেক্সট প্রশ্ন থেকে শুরু করছি। ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2। একদিকে রয়েছে গাথা সপ্তশতী, এই গ্রন্থটি কে লিখেছেন? এটি লিখেছেন হল। নেক্সট, মৃচ্ছকটিকো, এটি লিখেছেন শূদ্রক। নাগানন্দ, এই গ্রন্থটি লিখেছেন হর্ষবর্ধন। আর কাদম্বরী, এই গ্রন্থটি লিখেছেন বাণভট্ট। এখানে বাণ দেওয়া রয়েছে সংক্ষেপে। তো দেখতে পাচ্ছ 1 হয়ে যাবে অপশন ডি, 1 ডি, 2 হয়ে যাবে অপশন সি, 3 বি আর 4 এ। অপশন 4 ইজ রাইট। তো তুমি পাচ্ছ +2। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটি সবাই সঠিক উত্তর দিয়েছ। এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, বিশিষ্ট সিদ্ধান্ত রিপ্লেসড দ্য ইয়ার অফ 366 ডেজ টু হাউ মেনি ডেজ। তো বিশিষ্ট সিদ্ধান্ত যে রয়েছে, ঠিক আছে, বিশিষ্ট সিদ্ধান্ত 1 বছরে 366 দিন হয়। তো সেই স্থানে কত দিনকে তিনি বলেছেন। ঠিক আছে, তো এখানে দেখো 1365.25, 2 360.25, 3 367.25 আর 4 365.50। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1, 365.25 ডে। ওকে, বিশিষ্ট দ্বৈত রিপ্লেসড দ্য ইয়ার অফ 366 ডেজ। ওকে, 365.25 days continued। তো ওকে, নেক্সট, প্রতিহার রুলার হু মেট মেদান্তক বা মেরতা হিজ ক্যাপিটাল ওয়াজ। প্রতিহার রুলার যে রয়েছে, প্রতিহার শাসক কে? মেদান্তক বা মেরতাকে তার রাজধানী বানিয়েছেন। 1 তাঁত, 2 নাগভট্ট, 3 ভোগদত্ত, 4 দত্তা। এখানে সঠিক উত্তর হবে অপশন 2, নাগভট্ট। তিনি মেদান্তক বা মেরতাকে নিজের রাজধানী বানিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, আঙ্কর ভাট অফ কম্বোজ ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ হুইচ রুলার। আঙ্কর ভাট যে রয়েছে কম্বোজে অবস্থিত, এটি
কোন শাসকের সময় নির্মাণ করা হয়? ওকে, কোন শাসকের রাজ্যকালে এটি নির্মাণ করা হয়েছিল? 1 সূর্য বর্মন ফার্স্ট, 2 সূর্য বর্মন সেকেন্ড, 3 জয় বর্মন, 4 কোটিনয় সেকেন্ড। তো এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, সূর্য বর্মন সেকেন্ড, সূর্য বর্মন সেকেন্ড। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়ার্কস ইজ নট রিটেন বাই বরাহ মিহির? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এখানে তিনটি গ্রন্থ বরাহ মিহিরের লেখা আর একটি গ্রন্থ বরাহ মিহিরের লেখা নয়, তো সেটিকে খুঁজে বের করতে হবে। 1 পঞ্চ সিদ্ধান্তিকা, 2 10 গীতিকা সূত্র, 3 বৃহৎ বিবাহ পটল, আর 4 বৃহৎ জাতক। তো দেখো, পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ বিবাহ পটল, তারপর বৃহৎ জাতক, এই তিনটি কিন্তু বরাহ মিহিরের লেখা। এখানে বরাহ মিহিরের লেখা গ্রন্থ নয়, অপশন 2 10 গীতিকা সূত্র, এটি বরাহ মিহিরের লিখিত গ্রন্থ নয়। তো নট যেহেতু রয়েছে সেহেতু অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু আর.সি. মজুমদার, দ্য শৈলেন্দ্র এম্পায়ার ইন সাউথ ইস্ট এশিয়া ফ্লারিশড ইন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর.সি. মজুমদারের অনুসারে শৈলেন্দ্র এম্পায়ার যে রয়েছে, শৈলেন্দ্র সাম্রাজ্য সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিকে শৈলেন্দ্র সাম্রাজ্যের যে বিকাশ ঘটেছিল, দক্ষিণ পূর্ব এশিয়ায় শৈলেন্দ্র সাম্রাজ্যের বিকাশ ঘটেছিল কত শতাব্দীতে? 8 শতাব্দীতে, 9th সেঞ্চুরি, 10th সেঞ্চুরি, 11th সেঞ্চুরি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 8th সেঞ্চুরি, অষ্টম শতাব্দীতে। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো দেখলে, ঠিক আছে। তো ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করে দাও, আর একবার ফ্রেন্ডসকে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে তোমার এফবি তারপর হোয়াটসঅ্যাপ স্টোরিতে লাগাতে পারো, ফ্রেন্ডসকেও পার্সোনালভাবে শেয়ার করতে পারো। ওকে, আর অবশ্যই লাইক দিয়ে দাও। নেক্সট প্রশ্ন দেখো, assertion A, reason R, in 1850 আকবর implemented দহশালা সিস্টেম। তো 1580 খ্রিস্টাব্দে আকবর দহশালা সিস্টেমকে লাগু করেন বা প্রচলন করেন। রিজন বলা হচ্ছে, from 1850 onwards the only revenue system that prevailed throughout his empire was দহশালা সিস্টেম। তো এখানে মিনিং হয়ে যাচ্ছে যে 1880 পরে তার সম্পূর্ণ সাম্রাজ্যে দহশালা ব্যবস্থা প্রচলন করা হয়। 1880 খ্রিস্টাব্দ থেকে তার সম্পূর্ণ সাম্রাজ্যে এই দহশালা ব্যবস্থাকেই প্রবর্তন করা হয় বা চালু করা হয়। তো আকবর 1580 খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা প্রচলন করেন, কারণ 1580 থেকেই শুধু রাজস্ব পদ্ধতি যে রয়েছে সেটি সমগ্র সাম্রাজ্যে দহশালা পদ্ধতির মাধ্যমেই তিনি লাগু করেছেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, both A and R are true and R is the correct explanation of A. Both A and R are true and is the correct explanation of A. ঠিক আছে, অপশন 2 is right, এখানে অপশন 2 is right। নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, who among the following painters was bestowed upon the title Nadir us Jama by Jahangir? কোন চিত্রকরকে জাহাঙ্গীর নাদির উস জামা উপাধি প্রদান করেছিলেন? 1 আবুল হাসান, 2 মনসুর, 3 বিশুন দাস, 4 মনোহর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1 আবুল হাসানকে তিনি নাদির উস জামা উপাধি দিয়েছিলেন। নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, ডিউরিং দ্য মুঘল পিরিয়ড মেজর পার্ট অফ ইন্ডিয়াস এক্সপোর্ট ওয়াজ অ্যাকাউন্টেড ফর বাই
मुगल काल में भारत से निर्यात का अधिकतम भाग किस वस्तु का था? तो মুঘল যুগে ভারত থেকে যে রপ্তানি করা হতো, ঠিক আছে, তার মধ্যে কোন বিষয়টি, কোন জিনিসটি অধিক মাত্রায় রপ্তানি করা হতো, মানে পাঠানো হতো বাইরের দেশে, আর আমদানি করা হতো মানে বাইরের দেশ থেকে নিয়ে আসা হতো, ঠিক আছে। তো রপ্তানি করা হতো বলছে এখানে 1 টেক্সটাইলস, 2 সুগার, 3 গোল্ড, 4 কপার, সুতি বস্ত্র, চিনি, সোনা, তামা। সঠিক উত্তর হবে তোমার অপশন 1 টেক্সটাইলস, সুতি বস্ত্র, এটি প্রচুর পরিমাণে রপ্তানি করা হতো। ওকে, নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, একদিকে রয়েছে তোমার লেখক আর একদিকে রয়েছে বুকস, বইয়ের নাম, লেখক আর বইয়ের নাম। ওকে, 1 নম্বর রয়েছে বদায়ুনি, মোতামত খান লাহোরি, আহমদ ইয়াদগর। এখানে সঠিক অপশনস একটু দেখে নেব। বদায়ুনি লিখেছেন মুন্তাখাব উত তাওয়ারিখ। ওকে, মোতামত খান লিখেছেন ইকবাল নামা জাহাঙ্গীরি। ওকে, নেক্সট লাহোরি লিখেছেন, এখানে হয়ে যাবে বাদশাহ নামা। আর আহমদ ইয়াদগর হয়ে যাচ্ছে অপশন 1 তারিখ ই শাহী। ভীষণ ইম্পর্ট্যান্ট ডব্লিউবি সেট এক্সামের জন্য, ঠিক আছে। ডব্লিউবি সেট এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট বদায়ুনি, মুন্তাখাব উত তাওয়ারিখ, মোতামত খান ইকবাল নামা ই জাহাঙ্গীরি, লাহোরি বাদশাহ নামা, আর আহমদ ইয়াদগর তারিখ ই শাহী। ওকে, এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো, একদম মন দিয়ে দেখো, প্রতিটি প্রশ্ন দেখতেই পাচ্ছ কতটা ইম্পর্ট্যান্ট, কতটা প্রাসঙ্গিক এক্সামের জন্য। তোমার রিভিশনও হয়ে যাবে আর এখান থেকে তুমি ডাইরেক্ট কমনও পাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে মুভ করছি। হুইচ অফ দ্য ফলোইং মুঘল রুলার ওয়াজ অ্যানয়েন্টেড টু দ্য থ্রোন? কোন মুঘল শাসক যে রয়েছে, মুঘল সম্রাট, তার দুবার সিংহাসনে বসেন। ওকে, জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর, শাহজাহান। সঠিক উত্তর হবে এখানে অপশন 2 হুমায়ুন। 1530 থেকে 1540, আবার 1555 থেকে 56। তো 1540-এ শেরশাহের সঙ্গে তিনি যুদ্ধে হেরে গিয়ে তিনি চলে যান, তারপর আবার তিনি সিংহাসনে বসেন দুবার। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং আর্কিটেক্টস অফ দ্য তাজমহল ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য আর্কিটেকচার অফ হুমায়ুনস অ্যান্ড খান'ই-খানানস মৌসোলিয়াম? হুমায়ুন এবং খান-ই জাহার যে মৌসোলিয়াম ছিল, সমাধি, তার বাস্তুকলা থেকে ইন্সপিরেশন প্রেরিত, মানে ইন্সপায়ার্ড হয়েছিলেন, ঠিক আছে। তো ইন্সপায়ার যিনি হয়েছেন, তাজমহল কা বাস্তুকার থা, মানে হুমায়ুন এবং খান এর যে মৌসোলিয়াম রয়েছে, তার যে আর্কিটেকচার ছিল, স্থাপত্য ছিল, সেগুলো দেখে ইন্সপায়ার হয়েছিলেন, হয়ে তিনি তাজমহলের বাস্তুকার হয়ে যান। তো তিনি কে? 1 মোহাম্মদ হানিফ, 2 উস্তাদ ঈশা, 3 আমানত খান, 4 উস্তাদ আহমদ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 4। তো হুমায়ুন এবং খান-ই-খানানের যে সমাধি ছিল সেটি দেখে ইন্সপায়ার হয়েছেন, হয়ে তিনি তাজমহলের নকশা বানানোর কথা ভাবেন, বা বাস্তুকলা হয়েছেন, আর্কিটেকচার। তো সেটি হয়ে যাবে এখানে উস্তাদ আহমেদ। ওকে, নেক্সট, ডিউরিং দ্য মুঘল পিরিয়ড সুখেত মান্ডি ওয়াজ নোন ফর? তো মুঘল যুগে সুখেত মান্ডি
কি জন্য জানা যেত? সুখেত মান্ডি কিসের জন্য প্রসিদ্ধ ছিল? 1 ইন্ডিগো প্রোডাকশন, নীল উৎপাদনের কেন্দ্র হিসেবে, কপার মাইন্স তামার খনি হিসেবে, সোর্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তো সোর্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে তলোয়ার নির্মাণ কেন্দ্র হিসেবে। আর ইরি সিল্কের কারণে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1 ইন্ডিগো প্রোডাকশন। সুখেত মান্ডি নীল উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যেমন কোন কোন ফসল ইসলামী দুনিয়া থেকে ভারতে আসে, ফেরুর তালিকায় দিল্লি সুলতানের সময় কোন কোন ফসলের উল্লেখ রয়েছে কি রয়েছে না, এরকম প্রশ্ন কিন্তু আকছার সেটে জিজ্ঞাসা করে। তো দেখতে পাচ্ছ সেম ভাবে আসতে পারে। নেক্সট, আলতমখা জাগির সিস্টেম ওয়াজ ইনিশিয়েটেড বাই। আলতমখা জাগির দেওয়ার যে প্রথা সেটিকে প্রচলন করেন? জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। আলতমখা জাগির দেওয়ার প্রচলন করেন। সঠিক উত্তর হবে তোমার অপশন 1 জাহাঙ্গীর। ওকে, নেক্সট, হুইচ মুঘল এম্পারার ক্রিয়েটেড, কোন মুঘল সম্রাট ক্রিয়েট করেন দি পোস্ট অফ দিওয়ান-ই-বজরাত-ই-কুল? এই পোস্ট, এই বিভাগের ক্রিয়েট করেন শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর। সঠিক উত্তর হবে অপশন 3 আকবর। দিওয়ান-ই-বজরাত-ই-কুল এর নির্মাণ করেন বা প্রতিষ্ঠা করেন আকবর। ওকে, নেক্সট প্রশ্ন, হু রোট দ্য গ্রেট ফার্ম থিওরি অফ দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার? Who wrote the Great Farm Theory of the Decline of the Mughal Empire? তো মুঘল সাম্রাজ্যের যে ডিক্লাইন পতন হয় সেই সম্পর্কে the Great Farm Theory of the Decline of the Mughal Empire এটি কে লিখেছেন? কিরণ লিওনার্ড কে এ তো এখানে লিখেছে দি গ্রেট ফার্ম থিওরি অফ দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার। এই বইটি কে লিখেছেন? কিরণ লিওনার্ড, কে এ নিজামি, পি ই রবার্টস, এস এ রিজভি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 কিরণ লিওনার্ড। তিনি লিখেছেন দি গ্রেট ফার্ম থিওরি অফ দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের পতন সম্পর্কে। ঠিক আছে, নেক্সট, নূরজাহান অরিজিনালি কোথা থেকে বিলং করেন? কোন স্থান থেকে বিলং করেন? ইরাক, ইরান, সিরিয়া, তুর্কিস্তান। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন 2 ইরান। ওকে, নেক্সট, দি মোস্ট ইম্পর্ট্যান্ট সিটি অফ দ্য সঙ্গম এজ। সঙ্গম যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সর্বাধিক প্রসিদ্ধ নগর ছিল 1 মাদুরাই, 2 পুহার, 3 কাবেরী পত্তনাম, 4 আরিকা মেডু। সঠিক উত্তর হচ্ছে অপশন 2 পুহার। ওকে, নেক্সট, বাই হুইচ অ্যাক্ট অফ দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ডেড ইন ইন্ডিয়া? কোন অ্যাক্ট দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রুল শাসন সেটির অবলুপ্তি ঘটে, শেষ হয় ভারতে? 1 রেগুলেটিং অ্যাক্ট 1773, 2 পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, 3 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858, 4 মরলে মিন্টু অ্যাক্ট অফ 1909। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ভারত শাসন আইন 1858 এর মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন তার সমাপ্ত হয় একদম। ওকে, নেক্সট প্রশ্ন, ম্যাচ দ্য ফলোইং লিস্টস 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 উইথ লিস্ট 2। লক্ষ্মী বাই, তাতিয়া টোপি, নানা সাহেব, বাহাদুর শাহ জাফর। তো এখানে লক্ষ্মী বাই তার কি হয়? ডাইট ইন ওয়ার, তিনি যুদ্ধস্থলেই মারা যান। লক্ষ্মী বাই যুদ্ধস্থলেই মারা যান। তাতিয়া টোপি এটি হয়ে যাবে তোমার
অ্যারেস্টেড অ্যান্ড এক্সিকিউটেড, তাকে অ্যারেস্ট করা হয় এবং হত্যা করা হয়। আর নানা সাহেব সম্পর্কে কি হয়ে যাচ্ছে এখানে? নানা সাহেব হবে অপশন 2, ফ্লিট টু নেপাল, তিনি নেপালে পলায়ন করেন। বাহাদুর শাহ জাফর হয়ে যাবে এক্সিলড টু র্যাঙ্গুন, তাকে র্যাঙ্গুনে নির্বাসিত করা হয়েছে। তো 1 হয়ে যাবে ডি, 1 ডি হয়ে যাচ্ছে, এখানে 3টি অপশনে রয়েছে, 1 ডি, 2 সি, 2 সি দুটো অপশনে রয়েছে, আর নানা সাহেব হয়ে যাচ্ছে অপশন বি, 3 বি। তো এখানে অপশন 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, আর 4 হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, তাতিয়া টপিকে গ্রেফতার এবং ফাঁসি দেওয়া হয়। ওকে, তাতিয়া টপিকে গ্রেফতার এবং ফাঁসি দেওয়া হয়। নানা সাহেব তিনি পলায়ন করেন, আর বাহাদুর শাহ জাফরকে র্যাঙ্গুনে নির্বাসিত করা হয়। ঠিক আছে, ঠিক আছে, 2 ইজ রাইট। নেক্সট প্রশ্ন, হু লেড দ্য রিভল্ট অফ 1857 ইন রোহিলখন্ড এগেনস্ট দ্য ব্রিটিশ? 1857 সালে যে বিদ্রোহ হয় সেখানে রোহিলখন্ডে ব্রিটিশদের বিরুদ্ধে কে এই বিদ্রোহ পরিচালনা করেন? 1 খান বাহাদুর খান, 2 শাহজাদা ফিরোজ খান, 3 রাজা বেনি মাধো সিং, আর 4 মোহাম্মদ হাসান খান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 খান বাহাদুর খান। ওকে, নেক্সট এবার দেখতে পাচ্ছ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ম্যাচ দ্য ফলোইং রেবেলিয়নস অ্যান্ড দ্য ইয়ার্স হোয়েন দে অকার্ড। লিস্ট 1, লিস্ট 2। এখানে রয়েছে বিদ্রোহ আর এখানে ইয়ার্স। ওকে, সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়? সন্ন্যাসী বিদ্রোহ হয় তোমার 1763 থেকে 1800 সালের মধ্যে। রেবেলিয়ন অফ ওডিশার জমিদারদের বিদ্রোহ হয় 1804 থেকে 1817 সালে। রেবেলিয়ন অফ পলিগার্স অফ অন্ধ্রের পলিগাররা বিদ্রোহ করেন 1801 থেকে 1805 সালের মধ্যে। আর রেবেলিয়ন অফ তালুকদার্স অফ আলিগড়ের তালুকদাররা বিদ্রোহ করেন 1814 থেকে 1817 সালে। ওকে, 1 হয়ে যাচ্ছে এ, 2 হয়ে যাচ্ছে বি, 3 হয়ে যাচ্ছে সি, আর 4 হয়ে যাচ্ছে অপশন ডি। এখানে অপশন 1 ইজ রাইট। নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশন এ রিভল্ট অফ 1857 ফেল্ড। 1857 সালের বিদ্রোহ এটি ব্যর্থ হয় বা অসফল হয়। আর রিজন, পলিটিক্যাল রেসিস্টেন্স টু ব্রিটিশ রুল আন্ডার দ্য জমিদার্স। পলিটিক্যাল রেসিস্টেন্স টু ব্রিটিশ রুল আন্ডার দ্য জমিদার্স, প্রিন্সেস অ্যান্ড ল্যান্ডলর্ডস কুড নো লঙ্গার সাকসিড। তো এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জমিদার, রাজা এবং যারা ভূস্বামী ছিলেন তাদের নেতৃত্বে রাজনৈতিক প্রতিরোধ সফল হতে পারত না। ঠিক আছে, কারণ 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হয় কারণ ব্রিটিশদের বিরুদ্ধে জমিদার, তারপর প্রিন্সেস, রাজা, ল্যান্ডলর্ডস যারা ছিলেন তাদের যে প্রতিরোধ সেটি রাজনৈতিক নেতাদের রাজনৈতিক প্রতিরোধ সফল হতে পারত না। ঠিক আছে, তাদের নেতৃত্বে এই জমিদার, প্রিন্সেস, ল্যান্ডলর্ডস তাদের নেতৃত্বে রাজনৈতিক প্রতিরোধ সফল হতে পারেনি। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1। Both A and R are true and R is the correct explanation of A. ঠিক আছে, next, which of the following statements regarding the principles and programs of Arya Samaj is not correct? It is not correct. তো দেখতে পাচ্ছ যেগুলো আমি বলেছিলাম
আমি একদিনে বলিনি, কিন্তু অনেক ভিডিও যারা রেগুলার অল ভিডিও দেখেছো তারা জানো যে আমি যখন যখন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস বা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এসে যায়, টপিক এসে যায়, কনসেপ্ট এসে যায়, আমি সেটি বলি যে সেটা সম্পর্কে একটু জেনে রাখো, একটু ডিটেল জেনে রাখো, তোমাকে কাজে দেবে। তো আর্য সমাজ সম্পর্কে আমি ভিডিওতে বলেছি, একবার নয় দুবার নয়, বেশ কয়েকবার বলেছি। তো দেখো এখানে আর্য সমাজ সম্পর্কে কিন্তু প্রশ্ন এসে গেছে। তো আমাদের সেটা হচ্ছে আসার হাই চান্স রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে। তো আর্য সমাজের যে প্রিন্সিপাল, নীতি এবং প্রোগ্রাম কার্যকলাপ সম্পর্কে কোনটি এখানে নট কারেক্ট, কোনটি সঠিক নয়, এটি দেখতে হবে। তিনটি সঠিক, একটি ভুল। ওকে, নেগেটেড অল দ্য এসকেপিস্ট অ্যান্ড ফ্যাটালিস্ট ফিলোসফি, পলায়নবাদ और ভাগ্যবাদী দর্শন কা অস্বীকার। দর্শন যে ছিল সেটিকে অস্বীকার করা। অপোস্ট উইডোরি ম্যারেজ, বিধবা বিবাহের বিরোধিতা করা। অপোস্ট আইডল ওয়ারশিপ, মূর্তি পূজার বিরোধিতা করা। এনকারেজড ইন্টারকাস্ট ম্যারেজেস, ইন্টারকাস্ট অর্থাৎ অন্তর্জাতীয় বিবাহের মধ্যে বিবাহ দিতে তারা উৎসাহিত করেছিলেন। তো এখানে সঠিক কোনটি আর বেঠিক কোনটি? হয় তুমি সঠিকগুলোকে বেছে নাও, নইলে তুমি বেঠিক ভুলটিকে খোঁজো, ঠিক আছে। যে কোনো একটা খোঁজো, তাহলে তোমার আনসার বেরিয়ে আসবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, অপোস্ট টু উইডো রিম্যারেজ। এখানে অপশন 2 ইজ নট কারেক্ট। তারা বিধবা বিবাহের বিরোধিতা করেননি, বিধবা বিবাহের বিরোধিতা করেননি। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড। এখানে শুধুমাত্র একটি যুগ্ম একটি জোড়া সেটি সঠিক। রানাডে বেদান্ত কলেজ, তারপর শিবদয়াল রাধা স্বামী সতসঙ্গ, দেবেন্দ্রনাথ টেগোর ভারতীয় ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ। সঠিক উত্তর হবে অপশন 2, শিবদয়াল রাধা স্বামী সতসঙ্গ। শিবদয়াল রাধা স্বামী সতসঙ্গ। ওকে, বাকি সব রং। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য এশিয়াটিক সোসাইটি ইন কলকাতা? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার দেখেছি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য এশিয়াটিক সোসাইটি ইন কলকাতা? কলকাতাতে যে এশিয়াটিক সোসাইটি ছিল এর প্রতিষ্ঠাতা বা এর স্থাপনা কিসনে কিয়া, কে করেছেন, ঠিক আছে, কিসনে কি থি। তো 1 জেমস গ্রান্ট, 2 উইলিয়াম জোন্স, 3 চার্লস গ্রান্ট, 4 জন শোর। সঠিক উত্তর হবে অপশন 2, অপশন 2। অনেক পরীক্ষায় দেখেছি এটি এসেছে, WBCS, তারপর ক্লার্কশিপ, তারপর এরকম অন্যান্য এক্সামে কিন্তু আসে। তো যারা অন্যান্য এক্সাম দেবে তারাও কিন্তু এগুলো ইংরেজি মিনিং দেখে ভাববে যে ইংরেজি মিনিং আলাদা, হয়তো না, কোনো আলাদা নাই, শুধু মিনিংটা ইংলিশ। কিন্তু যেমন করে তোমার কিছু কোশ্চেন সোজা দেয়, কিছু কোশ্চেন একটু কনসেপচুয়াল ডিপ, মানে গভীরভাবে কনসেপচুয়ালটাকে ভালোভাবে করে তারপর কোশ্চেন করে, ঠিক আছে, কনসেপচুয়াল ভালোভাবে পড়ে উত্তর করতে হয়। তো সেরকমই, ঠিক আছে, তুমি পড়লেই পারবে। ইংরেজি ভার্সন, হিন্দি ভার্সন, বেঙ্গলি ভার্সন কোনো ম্যাটার করে না, তোমার মেন কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। ওকে, নেক্সট, year in which Indian National Congress adopted its constitution? तो भारतीय जातीय कांग्रेस ने किस वर्ष अपने संविधान को अंगीकार किया? तो भारतीय जातीय कांग्रेस কোন বছরে তাদের সংবিধানকে গ্রহণ করেছে, অ্যাডপ্ট? 1899, 1890, 1888, 1885। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস INC তারা তাদের সংবিধানকে গ্রহণ করেছিল 1899 সালে। 1899 সালে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে এরকম প্রশ্ন হয়, জেনে রাখো, ঠিক আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস 1899 সালে তাদের সংবিধান গ্রহণ করে। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? কোনটি সঠিকভাবে ম্যাচ করছে না? উডস ডিসপ্যাচ 1854, ইয়েস, এটাকে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টাও বলা হয়, ঠিক আছে। নেক্সট, হান্টার কমিশন 1882-83, ইয়েস সঠিক। স্যাটেলার্স ইউনিভার্সিটি কমিশন
হারতক্স শিক্ষা সমিতি। তো দেখতে পাচ্ছ এখানে অপশন 3 হয়ে যাচ্ছে, এটি ভুল হবে। আর হারটক কমিটি যে রয়েছে শিক্ষা সমিতি, হারটক্স শিক্ষা সমিতি, এটিও সঠিক। এখানে অপশন 1, 2, 4 সঠিক, 3 রং। এখানে কোশ্চেনে জানতে চেয়েছে কোনটি সঠিক নয়, তো তুমি সঠিক কোনটি নয় উত্তর দেবে অপশন 3। ওকে, কথাতেও কত মারপ্যাচ, কথাতেও কত টেকনিক দেখা যায়। ঠিক আছে, কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়, তো এখানে সঠিক নয় এটাকে উত্তর দিতে হবে অপশন 3। তো প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়তে হবে। আমি আরো একবার বলে রাখি, যেই প্রশ্নই হোক না কেন তুমি ভালোভাবে পড়বে, তাহলে একবার পড়লে তো বুঝতে না পারলে আর একবার পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট। তবে একটা কথা, পরীক্ষার হলে যে প্রশ্নটিকে খুব খুব বেশি কঠিন হয়, তারপর যখন আবার কেউ প্রশ্ন সলভ করিয়ে দেয় বা বাড়িতে এসে যখন তুমি সেম কোশ্চেন পেপার নিয়ে দেখো, তখন মনে হয় ইস, এই প্রশ্নটা যে কেন ভুল করে দিলাম, এই প্রশ্নটা তো আমি জানতাম, এই প্রশ্নটা আমি কতবার পড়েছি, তবু কিভাবে ভুল হয়ে গেল। এই যে আফসোসটা, এই যে দুঃখটা, এটা কিন্তু সহজেই মেটে না, মানে এটা ভোলা যায় না আর কি। কিন্তু যদি তোমার অন্যান্য প্রশ্ন ঠিকঠাক থাকে তাহলে তো উতরে যায়, মানে ক্লিয়ার হয়ে যায়। আমারও সেম একবার এমন হয়েছিল, মানে বারবার পড়েছি একদম কমন, মানে বলে না যে ফিঙ্গারপ্রিন্টে ছিল একদম, বাট ভুল হয়ে গেছে। কিচ্ছু করার নেই, অন্য প্রশ্নগুলো দিয়েই ঠিক হয়ে গিয়ে কাজ হয়ে গেছে। বাট হয়তো এমন, কিন্তু সেই যে ছোট্ট একটু আফসোস, সেটা হয়তো কখনো মনে পড়ে, কিন্তু আমরা গল্প বলি যে ইস, এটা একটুর জন্য, তো সেটাই হয়ে যায়। ঠিক আছে, তো আমি এই কথাটা বলার কারণ, খেয়াল রাখবে তোমাদের এক্সামে যেন ভুল যেন না হয়। ঠিক আছে, কারণ এক্সাম হলে পরীক্ষা দিয়ে তারপর প্রশ্ন যখন সহজ মনে হয় পরীক্ষা দেওয়ার পর বাড়িতে এসে, কিন্তু সেটা যদি পরীক্ষার হলে একটু কেয়ারফুল দেখা যায়, তাহলে কিন্তু প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা খুব কম বা নেই বলতেই চলে। ঠিক আছে, এটাই একটু খেয়াল রেখো। ঠিক আছে, নেক্সট দেখো, দি নাম্বার অফ হোম রুল লীগ উইথ অর্গানাইজড হোম রুল মুভমেন্ট ওয়াজ। তো দেখো বাচ্চা টাইপের প্রশ্ন, হোম রুল লীগ যে আন্দোলন রয়েছে সেটি কটি অর্গানাইজড হয়েছিল, হোম রুল আন্দোলনের যে হয়েছিল, চালানো হয়েছিল ভারতে, সে সংখ্যা কত। ঠিক আছে, একটি হোম রুল লীগ, দুটি, তারপর তিনটি, চারটি, এটা তো আমরা সকলেই জানি। এখানে হয়ে যাবে সঠিক উত্তর অপশন 2। যেমন একটা প্রশ্ন এসেছে চার্টার অ্যাক্ট কয়টি ছিল, ঠিক আছে, তো 4টি। ঠিক আছে, তো এটাই আর কি, এইরকম বেসিক টাইপের কোশ্চেন কিন্তু আসে, আর এরকম প্রশ্ন কিন্তু গুলিয়ে যায়। নেক্সট, the Governor General of India at the time of establishment of Indian National Congress। তো দেখো বেঙ্গলি প্রশ্নগুলো যেগুলো সলভ করিয়ে দিয়েছিলাম, এর জন্য বলি যেগুলো আমি সলভ করে দিয়েছি অন্তত একবার সব ভিডিওগুলো দেখে আসো। ঠিক আছে, তুমি 100% গ্যারান্টি দিয়ে বলি, এরপরে যে প্রশ্নগুলো আসবে, ভিডিওগুলো আসবে, তুমি সেখানে অনেক প্রশ্ন ইজিলি আনসার করতে পারবে। আর যে দু একটা বাকি থাকবে, বা যে দু একটা প্রশ্ন টেকনিক্যাল একটু ট্রিকি থাকে, যে দেখি পরীক্ষার্থী তো পরীক্ষা দিতে এসেছে, একটু শক্ত প্রশ্ন দিই, কিভাবে পড়েছে দেখি, ঘাবড়ে যায় কিনা, একটু তোমাকে একটু জাস্ট যাচাই করে নেওয়া হচ্ছে যে তুমি কতদূর নিজেকে প্রিপেয়ার করে এসেছো, একটু সোজাভাবে না করে একটু ঘুরিয়ে একটু বলা হয়, তো সেটাই। ঠিক আছে, তো এখানে কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন, খুবই সোজা। ঠিক আছে, লর্ড চেমস্ফোর্ড, লর্ড ডালহৌসি, লর্ড ডাফরিন, নন অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন 3, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন 1884 থেকে 1888 এই টাইমটা ছিল লর্ড ডাফরিনের সময়কাল, আর 85তেই ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, the name of the first Bengali newspaper published in 1818 was। তো দেখো আমরা প্রথম বেঙ্গলি নিউজ পেপার বা ভারতের প্রথম নিউজ পেপার হিসেবে জানি বেঙ্গল গ্যাজেট, কিন্তু এখানে কি বলেছে, এখানে আবার প্রশ্নের সঙ্গে একটি টেনশন জুড়ে দিয়েছে যে 1818 সালে কোন সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়। 1 বেঙ্গল গ্যাজেট, 2 সমাচার চন্দ্রিকা, 3 ক্যালকাটা গ্যাজেট,
4 দিগদর্শন। দিগদর্শন তো ভূগোলে প্রশ্ন দেখো নাই যে প্রথমে ধরো একটা প্রশ্ন রয়েছে 5 মার্কস, প্রথমের পার্টে তুমি পাচ্ছ +3 আর পরের পার্টে তুমি পাচ্ছ +2। এটা প্রশ্নের উত্তর দাও, নইলে আরেকটা প্রশ্ন আসে প্রথমে পাচ্ছ +4 তারপরে পাচ্ছ +1, নয়তো এমন আসে প্রথমে পাচ্ছ +2 তারপর +3। মানে এরকম প্রশ্ন তো হয়, তোমরা ছোট ক্লাসে দেখেছো, মানে স্কুল টাইপে স্কুল পড়ার সময়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4। অপশন 4 দিগদর্শন। দিগদর্শন দিগদর্শন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, দিগদর্শন। Next, in which session of the Congress the resolution of Swadeshi was adopted? কোন সেশনে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশী যে প্রস্তাব সেটিকে স্বীকার করা হয়? ওকে, মাদ্রাস সেশন অফ 1903, বম্বে সেশন 1904, বানারস সেশন 1905, ক্যালকাটা সেশন 1906। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3, বানারস সেশন অফ 1905। 1905 সালে বেনারসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয় সেখানেই স্বদেশী প্রস্তাবটিকে গ্রহণ করা হয়, স্বীকার করা হয়। নেক্সট দেখো, of all the British constitutional experiments in India, which of the following lasted for the shortest period? All of the British constitutional experiments in India, which of the following lasted for the shortest period? তো ব্রিটেন দ্বারা ভারতে যেই আইনগুলো করা হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে কোনটা শর্ট টাইম, কম পিরিয়ড, কম দিন চলেছিল? ব্রিটিশ কনস্টিটিউশন দ্বারা ভারতে যে আইনগুলো ধরো চার্টার অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট যে প্রচলন করা হয়েছিল ব্রিটিশ শাসন কালে, তো ব্রিটিশ ভারতের সময় তারাই সবকিছু প্রচলন করতেন। তো কোন বিষয়টি সবচেয়ে কম দিন চলেছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3। অপশন 3 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1919। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1919 এটি কম টাইম চলেছিল, শর্টেস্ট পিরিয়ড লাস্ট করেছিল। ওকে ওকে, এটা ছাড়ো। তো দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিস এন্ডেড দ্য রেইন অফ দ্য পল্লভস? তো পল্লব বংশের সমাপ্তি কোন বংশের হাতে হয়? পল্লব বংশের সমাপ্তি কোন বংশের হাতে হয়? রাষ্ট্রকূটস, চালুক্যাস অফ কল্যাণী, চোলাস, চালুক্যাস অফ বাতাপি। সঠিক উত্তর হচ্ছে অপশন 3। অপশন 3 চোলাস। চোলাস, চোলদের হাতে पल्लव राजवंशेर समाप्ति হয় বা পতন হয়। पल्लव वंश की समाप्ति किस वंश के हाथों हुई? चोलास। ओके, तो नेक्स्ट, दी बृहदेश्वर टेम्पल ऑफ तांजावुर বা তাঞ্চোর was built during the reign of, তাঞ্চোরে অবস্থিত বৃহদেশ্বর টেম্পল যে রয়েছে সেটি
কার সময় নির্মাণ করা হয়েছিল? রাজেন্দ্র ফার্স্ট, রাজারাজা ফার্স্ট, কুলোত্তুঙ্গ ফার্স্ট, রাজেন্দ্র সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন 2, রাজারাজা ফার্স্ট, রাজারাজা ফার্স্ট। নেক্সট প্রশ্ন, দি ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার ওয়াজ নট ফট অ্যাট। দি ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার ওয়াজ নট ফট অ্যাট। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের সময় কোন যুদ্ধটি ঘটেনি? না, কোন প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানে হয়নি, ঘটেনি। ওকে, মুরকি, আলিওয়াল, ফিরোজ শাহ, চিলিয়ান ওয়ালা। তো দেখো এখানে অপশন মুরকি, আলিওয়াল, ফিরোজ শাহ এখানে লড়া হয়েছিল, চিনিয়ান ওয়ালাতেই লড়া হয়নি, চিনিয়ান ওয়ালাতে লড়া হয়নি। তো নট ফট লেখা রয়েছে, দি ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার ওয়াজ নট ফট অ্যাট চিলিয়ান ওয়ালা। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ চিলিয়ান ওয়ালাতে লড়াই হয়নি। ওকে, এখানে লড়াইটি হয়নি, অন্য জায়গায় হয়েছে। Treaty of Purandar of June 1665 was signed between Treaty of Purandar 1665 was signed between পুরন্দরের যে ট্রিটি রয়েছে সেটি 1665 সালে জুন মাসে হয়েছিল। কাদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়? ওকে, 1665 সালে জুন মাসে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? শিবাজি অ্যান্ড ঔরঙ্গজেব, শিবাজি অ্যান্ড জয় সিং, শিবাজি অ্যান্ড যশবন্ত সিং, শিবাজি অ্যান্ড শায়েস্তা খান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2, শিবাজি অ্যান্ড জয় সিং, শিবাজি অ্যান্ড জয় সিং। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার অনেক এক্সামে অনেকবার রিপিট হয়েছে, রিপিটেড প্রশ্ন এটি। ওকে, সেটি আসার হাই চান্স রয়েছে, একটু খেয়াল রেখো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর নট ট্রু? স্টার বানিয়ে দিচ্ছি, ঠিকঠাক হচ্ছে না, চলবে। 1, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু? কোন বক্তব্যটি সঠিক নয়? গান্ধীজি হ্যাড ইনফর্মড আরওয়েন অ্যাবাউট হিজ সল্ট মার্চ। ইয়েস ইয়েস ইয়েস। এজন্যই বলি যারা রেগুলার দেখছো তারা কিন্তু একদম চুটকিতে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কি গান্ধীজি তার যে সল্ট মার্চ লবণ সত্যাগ্রহ ছিল, নমক সত্যাগ্রহ, সেটি কিন্তু আরওয়েনকে জানিয়ে দিয়েছেন, ইনফর্ম করে দিয়েছেন। 2, salt marches were organized at various other places in the country. সল্ট লবণ সত্যাগ্রহ যে ছিল সেটি দেশের অন্যান্য বিভিন্ন প্রান্তে অর্গানাইজ করা হয়েছিল। নেক্সট, গান্ধীজি লঞ্চড হিজ সল্ট মার্চ অন 12 মার্চ 1930। গান্ধীজি তার লবণ সত্যাগ্রহ শুরু করেন 12 মার্চ 1930 সালে। আর গান্ধীজি লঞ্চড হিজ সল্ট মার্চ ফ্রম ডান্ডি। তিনি ডান্ডি থেকে তার যে লবণ সত্যাগ্রহ সেটি শুরু করেন। তো এখানে 3টি সঠিক হচ্ছে, একটি ভুল হয়ে যাচ্ছে, সেটি কোনটি? তো এখানে দেখো অপশন 4, গান্ধীজি ডান্ডি থেকে তার লবণ সত্যাগ্রহ শুরু করেননি। ওকে, অপশন 4 ইজ রং, 4 ইজ রং। গান্ধীজি সল্ট মার্চের কথা আরওয়েনকে জানিয়ে দিয়েছিলেন। Salt marches were organized various other places in the country. Gandhiji launched his salt march on 12 March 1930. Yes yes yes. এই যে সিঙ্গেল একটা টাইম দেখতে পাচ্ছ, টাইম ইয়ার 12 মার্চ 1930, এদিনে কিন্তু গান্ধীজি তার লবণ সত্যাগ্রহ শুরু করেন। ভীষণ ইম্পর্টেন্ট, এটি সিঙ্গেল ভাবে বা ম্যাচ দ্য কলামে আসতে পারে, এর জন্য তুমি প্রস্তুত থেকো, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4। Next, who among the following called himself the father of the Pakistan movement? কে নিজেকে পাকিস্তান আন্দোলনের জনক বলেন? মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, রহমত আলী আগা খান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3, রহমত আলী। নেক্সট, during the Quit India movement at some places parallel governments were formed. The first such government was formed at নেক্সট ভিডিওতেও দেখেছি যে কোথায় প্রথম সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়? তমলুক, বলিয়া, সাতারা, রাজমহল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, বলিয়াতে সমান্তরাল সরকারের নেতৃত্বে কে ছিলেন?
চিত্তু পান্ডে। চিত্তু পান্ডে ডব্লিউবিসিটি এক্সামে একবার এসেছিল যে ভারত ছাড়ো ভারত ছাড়ো আন্দোলনের সময় বলিয়াতে মানে একটা নাম দিয়েছিল চিত্তু পান্ডে, তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হয়ে যাবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, আন্ডামান আন্দোলন, তারপর আরো ইত্যাদি অপশন দেওয়া ছিল, সেখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছিল। আমি সেদিনও তোমাদের ম্যাথসটা কলাম 25টি এমসিকিউ যে টাইপিং করা সেখানেও করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিয়ে একদম ডাইরেক্ট তুমি এখান থেকে হেল্প পাবে। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, 10 days that book was World is the first-hand account of the Russian Revolution. It was written by 10 days that shook the world. তো 10 days that shook the world এটি একটি ফার্স্ট-হ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য রাশিয়াতে যে বিপ্লব ঘটেছিল সেটির প্রথম ফার্স্ট-হ্যান্ড অ্যাকাউন্ট অর্থাৎ সেটি বই হচ্ছে 10 days that shook in the ওয়ার্ল্ড। এটি লিখেছেন কে? ইট ওয়াজ রিটেন বাই কার লিও ট্রটস্কি, যে রিট মার্কে ফেরো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইট ওয়াজ রিটেন বাই জে রিট। ইয়েস। তো দেখো, বাকি প্রশ্ন আর সলভ করানো যাচ্ছে না, কারণ এগুলোর আনসার দেখা হয়নি এখনো, আনসারগুলো চেক করে খুঁজিনি এখনো। আর এগুলো দেখো, এখানে আর 120 থেকে এগুলো টিচিং এর প্রশ্ন। ওকে, the rate of physical growth of children is more. Learn longs memory to a large extent assisted by দীর্ঘকালীন স্মৃতি বহুত হদ তক সহায়ক হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছ এখানে সব টিচিং এর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এগুলোর আনসারগুলো আমি দেখি ঠিকঠাকভাবে পেলে সব করিয়ে দেব। এগুলো দেখতেছি ভীষণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ। স্কিনার, গিলফোর্ড, পিয়াজে, বার্ট, তো এগুলো তো ইম্পর্ট্যান্ট আসে সেট নেটে। ক্লাসরুম কমিউনিকেশন, এই যে 50 হয়ে যাচ্ছে। আর হিস্ট্রি থেকে এখানেই এই প্রশ্নগুলো শেষ। ঠিক আছে, চলো আগের দিনের একটা প্রশ্ন রয়ে গেছে সেটাকে দেখে নেবো একটু। তো এই প্রশ্নটি দেখো, দি নেম অফ জেন টেক্সট উইথ রেফার্স টু 16th মহাজনপদ ওয়াজ। মানে ব্যাপার হচ্ছে কোনো সময় মানে আমরা এদিকে ওয়েস্ট বেঙ্গলের এক্সামে দেখি, মানে কোনো প্রশ্নের সঠিক উত্তর সেটা নয়, কিন্তু অফিসিয়াল থেকে সেটাকেই কারেক্ট হিসেবে ধরে নেওয়া হয়। এর জন্য যারা সঠিক করে অনেক সময় নম্বর কমে যায়, কারো নম্বর বেড়ে যায়, কারো নম্বর কমে যায়, জানি না এটা কেমন হয়। যাই হোক, কিছুটা লাকের ব্যাপার বা কিছু একটা হতে পারে। তো এখানে অফিসিয়াল আনসার কিতে 2কে নিয়েছিল, সেজন্য আমি 2 বলেছিলাম। তো এখানে আমি দেখেছি প্রশ্নটি পরে। জেন টেক্সট রয়েছে, বৌদ্ধ গ্রন্থ হয়ে যাচ্ছে এখানে, এটি অঙ্গোত্তর লেখা, এটি বৌদ্ধ গ্রন্থ হয়ে যাচ্ছে। আর জৈন গ্রন্থ হয়ে যাচ্ছে ভগবতী সূত্র। ঠিক আছে, তো তোমরা পরীক্ষাতে আসলে তোমরা ভগবতী সূত্রকে দিয়ে দেবে, তারপর যা হয় হবে। ওকে, এটা কারেক্ট উত্তর। ওকে, ঠিক আছে, ভগবতী সূত্র ইজ কারেক্ট। এখানে ষোড়শ মহাজনপদের কথা বলা হয়েছে। অঙ্গোত্তর নিকায়তেও পাওয়া গিয়েছে, এখানেও পাওয়া গিয়েছে, কিন্তু যেহেতু জেন টেক্সট রয়েছে সেহেতু 1 হয়ে যাচ্ছে উত্তর। ওকে, পরীক্ষাতে হয় এরকম, এজন্য যেটা এক্সাক্ট সঠিক সেটাতে উত্তর দিয়ে দেবে, তারপর যা হয় হবে। ঠিক আছে, অনেক প্রশ্ন দেখি এই জন্য প্রশ্ন চ্যালেঞ্জ হয়, তারপর আবার হাইকোর্ট কেস বা অনেক কিছু হয়। এজন্যই বলা হচ্ছে যে কমিশন যখন আনসার কি বানাবে বা প্রশ্ন বানাবে, তারা যেন ভালোভাবে দেখে তারপর বানায় করে, যাতে আর ক্যান্ডিডেটকে আর অসুবিধায় পড়তে না হয়। ঠিক আছে, তো থ্যাংক ইউ। এই প্রশ্নগুলো দেখো, এর 2-3টি পার্ট আগে দেওয়া হয়ে গিয়েছিল, আজকেই শেষ পার্ট। আর টিচিং থেকে যদি আমি পারি তাহলে দিয়ে দেবো আনসারগুলো। ওকে,
তো থ্যাংক ইউ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে প্রশ্নগুলো আজ করালাম, অর্থাৎ ইয়েস, যে প্রশ্নগুলোকে আমি করালাম আজকে, সেই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা একদম ইগনোর করতে পারবে না, কারণ এই প্রশ্নগুলোই হচ্ছে মেন ভিত্তি। এই প্রশ্নগুলোই একদম ফার্স্ট লেভেলের চয়েস থাকে, ঠিক আছে, একদম হাই লেভেলের প্রশ্ন একদম। এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হওয়ার চান্স আছে। তো আজকে যতগুলো প্রশ্ন হলো সবগুলোই কিন্তু একদম চুজ করার মতন, ঠিক আছে। তো এগুলো দেখো, তোমার অবশ্যই কাজে লাগবে। বরাহ মিহির, তার লেখা আর্যভট্ট, বরাহ মিহির, ঠিক আছে। এরকম দেখো, এখানে প্রতিটি প্রশ্নই ভীষণ ইম্পর্ট্যান্ট, এটাও তো আসে আকবর সম্পর্কে, ঠিক আছে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ। আর একটি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো, পড়তে থাকো, আর এক্সাম যেন ক্লিয়ার হয়, ঠিক আছে। তো জয় হিন্দ।